নমস্কার, PB24 এর আরও একটি আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমার সঙ্গে যিনি বসে আছেন তিনি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে 93% নম্বর পেয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমরা প্রধানত আমাদের মতো করে যখন বলি যে এই সমাজে কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড কিংবা হ্যান্ডিক্যাপড এই শব্দগুলো এখনও ব্যবহৃত করি, তাদের জন্যে আজকের এই আয়োজনটি নিঃসন্দেহে একটি আলোর দিশারি হতে পারে। কিভাবে হতে পারে? কারণ আমার সঙ্গে বসে আছেন সংহিতা দত্ত। সংহিতা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নম্বর পেয়েছে কলা বিভাগে, এবং বলা হচ্ছে যে সে কলা বিভাগে সারা রাজ্যে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে। সংহিতা শিশু বিহার স্কুলের ছাত্রী এবং তার কাছ থেকে তার জীবনের প্রত্যেক দিনের যে বড় হয়ে ওঠা এখন পর্যন্ত তার লড়াই, তার মা বাবার সঙ্গে প্রতিদিনকার বোঝাপড়া, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বোঝাপড়া এবং সার্বিকভাবে এই সমাজের ভুরু কুঁচকানোকে এক পাশে রেখে নিজের মতো করে কিভাবে সংহিতা এই অসাধারণ সাফল্য আনলো তা নিয়ে তার সঙ্গে কথা বলবো। সংহিতা, প্রথমেই কনগ্রেচুলেশনস, মেনি কনগ্রেচুলেশনস, তুমি এত দুর্দান্ত একটি রেজাল্ট করেছো। অ্যালাউ মি টু কল ইউ তুমি। হ্যাঁ, আমি যেটা জানতে চাই, মানে আমরা সবাই যেটা জানতে চাই প্রথমে, যে তুমি তো একটা সময় ছোটবেলায় বুঝতে পারছো যে তুমি আর 5টি ছেলে মেয়ের মতো হাঁটতে পারছো না, তোমার হাঁটতে অসুবিধা হয়। সেটা তুমি কখন, কবে প্রথম, মানে তোমার মতো করে তুমি কবে রিয়েলাইজ করেছো? অ্যাকচুয়ালি কথাটা হয়েছে যে আমি তো ছোটোবেলায় এত বাইরে বেরোয়নি, আমি নার্সারি এডুকেশনটা আমার হয়নি। আমি ক্লাস 1-এ শিশু বিহার স্কুল থেকে স্কুলে ভর্তি হই। তার ছোটোবেলা থেকে মা বাবা আমাকে খুব বলেছে যে 5টা মানুষের মতো নয়, এটা বলেনি, কিন্তু বলেছে আলাদা, 5টা মানুষের থেকে আলাদা নই আমি, কিন্তু আমার সবার জন্য একটা এক্সাম্পল সেট করতে হবে। এই ইয়েটার মধ্যে আমি স্কুলে গিয়ে ভর্তি হই, তখন আমি 5.5 ইয়ার্স ছিল আমার। তো সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছে, আমার টিচার্স, আমার ক্লাসমেটস আমাকে ভীষণ সাপোর্ট করেছে, কিন্তু এরও মধ্যে কয়েকজন ছিল যারা আমাকে একটু করতো না, একটু জেলাস টাইপ বলবো না আমি, আমার প্রবলেমটার জন্য আমার থেকে একটু দূরে থাকতো। তো এটা কিন্তু আমি এগুলিকে কোনোদিনই পাত্তা দেইনি, কারণ আমি সবসময় স্কুলে বই টই নিয়ে থাকতাম। যেহেতু আমি স্পোর্টসে পার্টিসিপেট করতে পারতাম না, বা বেশিরভাগ লেজারের টাইমটাতে আমি স্কুলেই থাকতাম, ক্লাসের ভিতরেই থাকতাম, তো আমি এই সময়টাতে একটু বই নিয়ে করলাম। তারপরে ম্যাম আগের পিরিয়ডে যেগুলি করাতো আমি এগুলি এই পিরিয়ডে বসে বসে সলভ করলাম। এগুলি আমার ফেভারিট আর এমনিতে বাকি সময়টা আমি বাড়িতে বিভিন্ন আমার আইডল যিনি, উনি হচ্ছেন APJ আব্দুল কালাম। ওনার ওয়ার্ডসগুলো আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে যে পারসিভারেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক এই দুইটা যদি থাকে ভিতরে, আর প্যাশন যদি থাকে, তাহলে কোনো কিছুই তোমার জন্য নয়। আর সবচেয়ে বড় রোল যে প্লে করেছে টিচার্সরা, তো অবভিয়াসলি আমার মা আর বাবা। আমাকে সবার মা বাবাই সবার লাইফে একটা ইন্সপিরেশনের সোর্স, কিন্তু আমার ক্ষেত্রে বলবো, কারণ আমার মা চাইল্ড ওয়েলফেয়ারের সাথে যুক্ত ছিলেন অ্যাজ নিউট্রিশনিস্ট, কিন্তু আমার জন্ম নেওয়ার পরে উনি চাকরিটা ছাড়তে বাধ্য হন, কারণ এত দূর উনি ওনার আমবাসা মেন ব্রাঞ্চ ছিল, কিন্তু উনি ওইখানে ট্রাভেল করতে পারবেন না আমাকে রেখে। তো উনি সেই সময়টায় চাকরিটা ছেড়ে পুরো আমার ফিজিওথেরাপি, আমার হাঁটার প্র্যাকটিস, এগুলি নিয়ে উনি থাকতেন। তো আমি ওনার জন্যই আমি এখন একটু সাপোর্ট দিয়ে হাঁটতে পারি, সেটা পুরোপুরি ওনার জন্য। এই যে সংহিতা আস্তে আস্তে বড় হচ্ছে এবং শি ক্যান ভেরি ওয়েল রিকল হার চাইল্ডহুড ডেজ। আমি যদি বলি যে তোমার এই বড় হয়ে ওঠার যে একটা প্রসেস, প্রত্যেক দিন তো তোমাকে একটা কষ্ট করতে হয়েছে, হাঁটতে কষ্ট করতে হয়েছে, বসতে গেলে তোমাকে একটু কষ্ট পেতে হয়েছে। তুমি তোমার মতো করে প্রত্যেকটা জিনিসকে ওভারকাম করেছো, বা তুমি তোমার মতো করে ওভারকাম, এবং তুমি যেটা বলছিলে যে মা বাবার অগাধ সাপোর্ট তোমার পাশে ছিল। স্কুল লাইফ আমি যদি বলি না, আমাদের হয় না যে স্কুল লাইফ, ওভারঅল স্কুল লাইফের এক্সপিরিয়েন্সটা তোমার কাছে? আমার স্কুল লাইফের এক্সপিরিয়েন্স এক ওয়ার্ডে আমি যদি বলি, মাইন্ড ব্লোয়িং।
কারণ আমার স্কুলের টিচার্সরা আমাকে ভীষণই সাপোর্ট করেছে। নিবিড় স্যার তো বলে লাভই নেই, আমাকে এত ভালোবাসা দিয়েছে, কোনোদিন ফিলই হতে দেয়নি যে আমি ওনাদের থেকে আলাদা। আর বাকি আরও আছে সুবীর স্যার, নিবিড় স্যারের আগে ছিলেন সুবীর স্যার, তারপরে সুতপা ম্যাম, তারা সবাই আমাকে অনেক হেল্প করেছে। আর সব টিচার্সরা আমাকে অনেক বেশি হেল্প করেছে, পার্টিকুলারলি মৌসুমি ম্যাম, আমার ইংলিশের টিচার, আমার জিওগ্রাফির টিচার অনুপা ম্যাম। আমি যখনই ওদেরকে ফোন করেছি ওরা সব সময় আমার ফোনের আনসার করেছে, কোনো দিন করেনি। আর এত আদর করেছে আমার কোনোদিন। ধরো আমি একটু শুনতে চাই যে টিচাররা বাই নেম তুমি যদি বলো, যে ধরো নিবিড় স্যার, তুমি বলছো যে এখন যিনি তোমাদের স্কুলের প্রধান শিক্ষক, তিনি ধরো তোমাকে কি বলতেন, হোয়াট ওয়্যার হিজ ওয়ার্ডস? আমি অলওয়েজ কোনোদিন যদি একটু ডিমোটিভেটেড ফিল করতাম, উনি বলতেন তুই তো পারবি, তুই তো অসাধারণ একজন মেয়ে, তুই সবার থেকে আলাদা, তুই কত কিছু করছিস, আরও অনেক কিছু করবি বড় হয়ে লাইফে। আর আমার রেজাল্টগুলি যখন ক্লাস 11-এর রেজাল্ট বেরিয়েছিল তখন আমি স্কুলে 3rd হয়েছিলাম আর্টসের থেকে। তো তখনও স্যার আমার রেজাল্টটা দেখে স্যার এত খুশি হয়েছিল, স্যার আমার কোনো এখন আর এটা বলার নেই। আর অনুপা ম্যাম, আমি যদি বলি পার্টিকুলারলি অনুপা ম্যাম, তো আমি যখনই ফোন করেছি, আর আমার প্র্যাকটিক্যাল ইয়েটার জন্য একটু অসুবিধা হতো, কারণ আমার প্র্যাকটিক্যাল যে ক্লাসরুমটা ছিল জিওগ্রাফির, এটা উপরে ছিল, তো দোতলায় ছিল, তো এটার জন্য আমার কয়েকটা প্র্যাকটিক্যাল ক্লাস মিস হয়ে গেছিলো। অনুপা ম্যাম পার্সোনালি আমাকে সবগুলি প্র্যাকটিক্যাল বুঝিয়েছে বা করেছে, সব করিয়ে দিয়েছে। আর কোনো ডাউট থাকলে আমি রাত্রে 10টা, 10:30, 11টা যখনই ফোন করতাম আমাকে সব সময় হেল্প করতো। শুধু ওরা না, স্কুলের সবাই আমাকে কোনোদিন ফিলই হতে দেয়নি। ফ্রেন্ডস বলতে কয়েকজনের নাম বলতে আমি হয়েছি খুব ইন্ট্রোভার্ট ধরনের তো। আর আমি ওয়ান টাইপ অফ বুকওয়ার্ম বললে কোনো নেই, তাও কয়েকজন আছে যারা আমাকে করেছে, যেমন আমার ফ্রেন্ড দেবস্মিতা, তারপরে সম্পূর্ণা, তারপর অনুষ্কা, আর ক্লাস 11-এ একজন ছিল, নতুন এসেছিল ও স্কুলে, ওর নাম হচ্ছে অনামিকা। তো ওরা আমার পুরো লাইফটাতে আমাকে ওরা কোনোদিন আগেই হতে দেয়নি। আর বাকি যারা আমার থেকে করেছে, বা তুমি তো হুইলচেয়ার নিয়ে স্কুলে যেতে? হ্যাঁ, ছোটবেলায় হেঁটে হেঁটে যেতাম, কিন্তু এরপরে কি হয়, আমার হুইলচেয়ারটা কেন আমাকে করতে লাগে, কারণ বেশি ডিস্টেন্সটা আমার পক্ষে হেঁটে ট্রাভেল করা সম্ভব না, তো সেই কারণে আমাকে তোমার এই হুইলচেয়ার কে স্কুলে মাই করতো, অনেক সময় টিচার্সরাও নিয়ে যেত, করতো। বসে থাকতেন সারাদিন? হ্যাঁ, মা বসে থাকতেন সারাদিন, আর বাবাও যেতেন, কিন্তু আমার বাবা যেহেতু কম্পিউটার ইনস্টিটিউট ওনার থাকে, তো উনি যখন ওনার সময় পায়, যেমন স্কুল কম্পিউটার ইনস্টিটিউটটাই হলে আমার স্কুল ছুটি হলে আমাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, ক্যারি করা। এরপরে আমি ইংলিশ টিউশন 6-7 দুইটা আমি ইংলিশ টিউশন করতাম। বোর্ডের রেজাল্ট বের হয়, এটা তো একটা সবাই অপেক্ষায় থাকে যে কখন রেজাল্ট বেরোবে, তোমারও একটা অপেক্ষা ছিল, তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এন্ড দেন তুমি হঠাৎ করে জানতে পারছো যে তুমি 93% পেয়েছো, এবং তোমার হোল স্টেটে একটা র্যাঙ্ক আছে, আমরা যেটা বলি যে স্ট্যান্ড করা। হাউ ওয়াজ দি ফিলিং, তোমার ওই সময়টা, ওই মুহূর্তটা তুমি যখন জেনেছো রেজাল্টটা, কেমন অ্যাকচুয়ালি যখন রেজাল্টটা বেরোয় আমি তো জানতাম না, হঠাৎ করে রেজাল্টটা দিয়েছে, কারণ আমাদের রেজাল্ট অনেক দেরি ছিল, 20th of something মে এরকম ছিল, বাট 12 তারিখ দিয়েছে। তো আমি প্রথম কথা হয়েছে, আমি ঠাকুরের পিকচারের সামনে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। তারপরে জেঠু জেম্মা তারা সবচেয়ে প্রথম আমাকে ইনফর্ম করে যে আমার রেজাল্ট 93%। তখন তো আমি একদম শক ছিলাম, তারপর কিছুক্ষণ কেঁদেছি, তারপরে আস্তে আস্তে সবাই ফোন করে করে, তারপরে আমার গিয়ে বিশ্বাস হয়েছে যে না, আমি সত্যিকারের 93। কেঁদেছিলাম, ভীষণ একটা ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর মনে হয়েছিল যে আমি মা বাবাকে যে প্রমিসটা করেছিলাম যে আমি কিছু করতে পারবো, তোমাদের জন্য কিছু করব, সেটা সার্থক হলো। তখন মা বাবা ওরা কাঁদেনি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে আমি ওদেরকে ওরা এখন বলতে পারবে যে না, আমি সনিতার আমার মেয়ে, এটা বলতে পারবে। এটার জন্য আমারই হয়েছিল। আর আমার মা বাবা যে পরিমাণে কষ্ট করেছে, আমার ফ্যামিলি যে পরিমাণে কষ্ট করেছে, এর বদলে যে আমি ওদেরকে কিছু দিতে পেরেছি, এটার জন্য আমি ভিতরে সবচেয়ে শান্তি পেয়েছি। যেটা সংহিতার মা শম্পা পাল দত্ত, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে একটু তাঁদের কথা শুনি। প্রথমেই আপনাকে আন্তরিক শ্রদ্ধা জানাই, এরকম সুন্দর একটি সাফল্যের কাহিনী গোটা রাজ্যের সামনে আপনি তুলে ধরেছেন। সংহিতা আমাদের বলছিল আপনার কথা, আপনার এবং আপনার স্বামীর কথা, আপনাদের দুজনের প্রত্যেক দিনকার তাকে ইন্সপায়ার করার কথা।
আপনি যখন জানলেন যে আপনার মেয়ে আর 5টি ছেলে মেয়ের মতো নয়, একটু অন্যরকম, তখন থেকে আপনার মনের মধ্যে কি ভাবনা ছিল, মানে আপনি ওকে কিভাবে বড় করতে চেয়েছেন? তখন তো মানে পরিস্থিতিটা এতটা জটিল, মানে আমি মানে ওকে যে বাঁচাতে পারবো এটাই ভাবতে পারিনি। হ্যাঁ, এত ওজন কম ছিল, জন্মের সময় চিৎকার করেনি, মানে খুবই খারাপ অবস্থা ওর। আমি ও যে বাঁচবে এটাই ভাবতে পারিনি তখন। আচ্ছা যাক, তারপরে যখন আস্তে আস্তে একটু বড় হতে লাগলো তখন তো মানে বুঝলাম যে লোয়ার পোর্শনটা ওর উইক। তখন প্রায় এমনই 1 বছর হবে, তখন থেকেই মানে শুরু হলো আর কি ডাক্তার। মানে আগরতলায় এমন কোনো ডাক্তার বাদ নেই, বাইরের থেকে যে আগে ডাক্তাররা আসতেন সবাইকে দেখিয়েছি, সবারই এক কথা যে প্রিমেচিউরের কারণে ওর লোয়ার পোর্শনটা উইক। হ্যাঁ, এখন এটার কোনো ট্রিটমেন্ট নেই, এটা শুধু এক্সারসাইজ, ফিজিওথেরাপি এগুলি করতে হবে। তবুও আমি তখন ভাবতাম আর কি, হয়তো আমি আরও কিছু করলে হয়তো ও পারবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, এটাই মানে শুধু আমার মাথার মধ্যে এটাই ছিল যে আমি চেষ্টা করব। তারপরে তখন তো স্কুল মানে আস্তে আস্তে 2-2.5 বছর যখন হলো, মানে আমি স্কুলের কথাটা তো কিছু ভাবিনি। তখন ওই শুরু হলো আর কি, ওকে নিয়ে গেলাম, নিমহান্সে গেলাম, রাজস্থানে জয়পুরে গেলাম, মানে যে যেভাবে বলতো আমি ওইভাবেই ছুটতাম আর কি, আর শুধু কান্নার উপরেই থাকতাম। তো যাই হোক, ওইখানে যখন ওই নিমহান্সে গেলাম তখন ওরা বলল যে আপনার মেয়ে তো মানে কথা বলতে পারে, হ্যাঁ, আর মা ডাকতে পারে, ওর পড়াশোনা বা সব কিছুই হবে, কিন্তু হাঁটাটা ও একদম নিজের মতো করে হাঁটতে পারবে না। হয়তো ওর এক্সারসাইজ করতে করতে, ফিজিওথেরাপি করতে করতে হয়তো একটা সাপোর্ট লাগতে পারে, কিন্তু আর বাকি সব ঠিক আছে ওর, এই কথা বল। তো যাই হোক, ওইখান থেকে আসার পরে তো ওকে শিশুবিহার স্কুলে লটারিতে প্রথম যখন দিলাম, আচ্ছা একটা স্কুলেই দিয়েছি, মানে আমার কোনো মাথার মধ্যে নেই ও স্কুলে পড়বে, ওকে কিভাবে নিয়ে যাব। হ্যাঁ, কারণ ওর বডির স্ট্রাকচারটা এরকম, মানে যেখানে রাখতাম ওইখানেই মানে একদম পুরো শুয়ে যেত এরকম। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি ওকে। আপনাকে এই মোটিভেশন কে দিত, মানে আপনি কিভাবে এই মোটিভেশন পেতেন? অ্যাকচুয়ালি আমি মানে আইসিডিএসে আমি কাজ করতাম, হ্যাঁ, চাইল্ড ওয়েলফেয়ারে অনেক দিন কাজ করেছি, আমি 5 বছরের মতো কাজ করেছি। তো ওইখানে মানে আমি এরকম অনেক বাচ্চাও দেখেছি, বা আমি ওই নন্দননগরে ওই যে ফার্নান্ডো একটা সেন্টার আছে, ওইখানেও আমি গেছি। ওর যখন এইরকম কন্ডিশন তখন ওকে নিয়ে যেতাম, ওইখানে আমি অনেক বাচ্চা এরকম দেখেছি। কিন্তু দেখার পরে তখন মনে হলো যে ওরা তো কথা বলতে পারে না, ওরা তো কিছু বুঝাতে পারে না, কিন্তু ও তো আমাকে সব কিছু বুঝাতে পারছে, শুধু হাঁটতে পারে না। তাহলে আমি আরও চেষ্টা করলে হয়তো বা যদি একটু হাঁটে, একটু সাপোর্ট দিয়ে যদি হাঁটতে পারে তাহলে তো বাকিটা হয়ে যাবে। তো এইভাবেই আমি শুরু করলাম আর কি। তারপর এই মেয়েটি, মানে আপনার এই সংহিতা, যখন উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিন আপনি দেখছেন যে 93% নম্বর পেয়েছে এবং গোটা রাজ্যে তার একটি মানে স্থান আছে, ওই দিনটা কেমন ছিল আপনার কাছে? ওই দিনটা তো মানে আমি নিজেই অবাক হওয়ার মতো, হ্যাঁ, কারণ ও এক জায়গায় বসে যে অনেকটা টাইম পড়া, এটা ওর কোনো সময় ভালো লাগতো না। হ্যাঁ, অনেকটা টাইম নিয়ে আমি বলতাম যে বাবা পড়াটা একটু জায়গায় বসে অনেকটা টাইম পড়লে পড়াটা ভালো হয়, হ্যাঁ, বা অনেক সময় অন্যদের তুলনা দিতাম আমি, কিন্তু অন্যদের তুলনা ও পছন্দ করে না। ও মানে খুব কারোর সঙ্গে আমার তুলনা দেবে না, আমি আমার মতো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তারপরে ভাবলাম যে না ঠিকই আছে, সবাই তো সবার মতো হয় না, ও যখন নিজের মতো করে পড়ে, আমি যদি ওর থেকে পড়াটা পেয়ে যাই তাহলে আমাকে মানে ওকে চাপ দিয়ে লাভ নেই। আমি ওকে যখন মানে কিছু জানতে চাইতাম দেখতাম যে ও আমাকে উল্টা বোঝাচ্ছে, ওর পড়াটা ও আমাকে বোঝাচ্ছে, আর আমাকে বোঝানি মানে ওর বলে মানে শেখা হয়ে গেছে, এইরকমভাবে ও পড়তো আর কি। তো আমি মানে মাধ্যমিকের সময় ও মানে পড়াশোনা যখন করেছে, ওর ম্যাথটা ভালো লাগতো না, ম্যাথটাতে ভীষণ ভয় পেত, মানে এটার জন্য খুবই কান্নাকাটি করেছে, খুব যন্ত্রণা করেছে আমাকে। আমি বহু চেষ্টা করেছি যে আপনার মতো আরও যারা সম্পাদেবীরা মানে সারা রাজ্যে বা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, পৃথিবীর নানা জায়গায় আছেন, এবং প্রত্যেক দিন তারা লড়াই করছেন, কষ্ট করছেন, স্বপ্ন দেখছেন এবং বিশ্বাস করছেন যে না হবে, না হবে, না হবে, তাদের জন্য মা হিসেবে আপনি কি বলতে চান? আমি মা হিসাবে এটাই বলতে চাই যে
চেষ্টা করতে হবে, হ্যাঁ, মানে যতটুক পারা যায়, হ্যাঁ, আর ওদের মানসিকতাটাও বুঝতে হবে আমাদের, কারণ অন্য বাচ্চাদের মতো ওরা না, অনেক সময় অনেক রাগ করে, কিন্তু আমি মানে খুব ধৈর্য ধরে সহ্য করি, হ্যাঁ। এখন ও রাগ করে আমাকে অনেক কিছু বলছে, কিন্তু আমি কি করি, চট করে প্রথম তো রাগ হতাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, আমি যদি এত রাগ করি তাহলে তো ওর রাগটা আরও বেড়ে যাবে। তখন ভাবতাম না, আমি রাগ করব না, দেখি আমি যদি কুল থাকি তাহলে ওর রাগটা হয়তো কমে যাবে, হ্যাঁ। তো ওইভাবেই আমি ওকে চালিয়েছি। আর আমি চাই যে যারা এরকম আমার মতো কন্ডিশনে আছে ওরাও যাতে এরকম চেষ্টা করেই চালিয়ে যায় আর কি। আপনি ওকে মানে কোন গুণটার জন্য 10-এ 10 দেবেন, মানে এই গুণটা বিশেষ করে? না, ওর একটা গুণ হচ্ছে কি, এখন তো রাগ করলো, প্রচণ্ড রাগ করলো, আমি যখন একটু কিছু বললাম, আমি কেন বললাম এই কথাটা ও আমাকে বারবার জিজ্ঞেস করবে। দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে ওর রাগটা যখন কমে যাবে তখন এসে মা আমার ভুল হয়ে গেছে, মা আমি আর করব না, মানে নিজের থেকেই বলে। তখন মানে আমি একদম ওকে মানে এটা মনে হয় যে না ঠিক আছে, তাহলে আমি ওকে 10-এ 10 দিতে পারি। আপনি কি চান ও আগামী দিনে কি করুক, কি স্বপ্ন দেখেন ওকে নিয়ে? আমার একটাই ইচ্ছা যে পড়াশোনাটা যেটা করছে এখন, সামনের দিন পড়াশোনা করে, মানে আমি এটাই চাই আর কি, যে আমরা মা বাবারা তো সারা জীবন বেঁচে থাকবো না, একটা সময় তো সবই শেষ, কিন্তু ও যাতে জীবনে একটা মানে জায়গা গিয়ে দাঁড়িয়ে যায়, হ্যাঁ, বা নিজে যাতে নিজেকে চালাতে পারে, হ্যাঁ, একটা ভালো, আমি মানে জীবন্ত অবস্থায় ওকে একটা ভালো জায়গায় মানে দেখতে চাই আর কি, হ্যাঁ, যাতে নিজেরটা চালাতে পারে। তখন আর এখন যেমন ও পুরা ডিপেন্ড ওর মা বাবার উপর, পরিবারের উপর পুরাটাই, কিন্তু আমি চাই যে এইটা যাতে ওর মাথা থেকে চলে যায় আর কি। যে অনেক সময় হঠাৎ করে কাঁদে, মা তোমার যদি কিছু হয়ে যায়, মানে কারোর কিছু শুনলে এরকম মনে হয়, তখন কিন্তু ও নিজে নিজে কাঁদে, মা তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব, হ্যাঁ। তখন আমি ওকে বলি আরে না, আমার এত তাড়াতাড়ি কিছু হবে না, হ্যাঁ, কিন্তু না, এটা তখন আমি মনে মনে ভাবি যে না, একদিন তো ঠিকই কিছু না কিছু হবে, যাতে এটা আগে থেকেই ওর মনের মধ্যেই এটা এসে পড়ে যে মা না থাকলেও, বাবা না থাকলেও আমি যাতে চলতে পারি, ওইটাই চাই আর কি। আমি জীবনে একটা ভালো জায়গায় যাতে ও পৌঁছে যায়। অনেক ধন্যবাদ। এটার জন্য আমি মাকে কি বলতে চাও সামনাসামনি বসিয়ে? থ্যাংক ইউ ফর বিং দ্য বেস্ট মাদার। আপনি ওকে কি বলতে চান? আমিও বলতে চাই যে আমার মেয়ে মানে যথেষ্ট ভালো, কথা শুনে, হ্যাঁ, না দুষ্টামি তো এরকম করবেই, এটা তো করেই, কিন্তু বুঝে। এখন আগে যেটা মানে বুঝতো না ছোটবেলায়, এখন কিন্তু অনেকটা বুঝে, মার কষ্ট বুঝে। থাকুন আপনারা, এবং সাফল্য আপনাদের দুজনকে ছুঁয়ে ছুঁয়ে থাকুক। আপনারা যারা দেখছেন এই আয়োজন, আপনারা শুনলেন মা তার লড়াইয়ের কথা বলতে গিয়ে কি বললেন। তোমার মতো আরও যারা সঙ্গীতারা আছে, মানে যারা ধরো ফিজিক্যালি চ্যালেঞ্জ, মানে ধরো হাঁটতে অসুবিধে হয়, কিংবা চোখে দেখতে পায় না ঠিকভাবে, চোখে কানে সমস্যা আছে, কিংবা শরীরের অন্য আরও নানা জটিলতা তাদের মধ্যে রয়েছে, কিন্তু তারাও কিছু একটা করতে চায়, মানে ধরো আরো ভালো কিছু জীবনে করতে চায়। তুমি তাদেরকে কিভাবে মোটিভেট করবে, বা তাদের জন্য তোমার কি বক্তব্য? আমি বললাম যে এপিজে আব্দুল কালাম আমার রোল মডেল। তো কথাটা হয়েছে যে আমিও ছোটোবেলায় 3টে জিনিস আমি ফলো করি, এখনও করি এবং ফিউচারেও করব। প্রথম কথা হয়েছে প্যাশন। তুমি যেটা করতে যাও এটার জন্য তোমার প্যাশন থাকতে হবে। অনেকের ফ্যামিলি আছে কি যে একটু স্ট্রিক্ট টাইপের হয়, এটা আমি বলছি আর কি, মানে স্ট্রিক্ট টাইপের হয়, এবং মানে ওরা যেটা চায় সবসময় ওদের উপরে এটাকে মানে চাপিয়ে দেয় স্টুডেন্টদের উপরে। তো আমি সেটা বলবো, ইউ হ্যাভ টু ফাইট ফর ইয়োর ড্রিম। যদি তুমি কিছু করতে চাও আর এটার প্যাশন থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে হার্ড ওয়ার্ক ইজ এ মাস্ট। আর তৃতীয় কথা হচ্ছে পার্সিভারেন্স, যে একবার পারলাম না, আমি হার মেনে গেলাম না, হ্যাভ টু কন্টিনিউ উইথ ইট। এটাই আমার মানে কন্টিনিউ করো আর প্যাশনটা রাখো আর হার্ড ওয়ার্ক করে যাও, তুমি সাকসেস পাবি। তোমার রুটিনটা কেমন ছিল, মানে সারাদিন ধরো তুমি কি করতে, বা সকাল থেকে রাত অবধি আমরা যদি একটু শুনি যে সঙ্গীতা কি করতে? আচ্ছা, এখন কথা হয়েছে, আমি সবচেয়ে প্রথম সকালবেলা উঠে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আমি ইষ্টবিধি
করি। তারপরে করে সেরে আমি কি করতাম, মানে আমার যা এমনিতে ফ্রেশ হয়ে আমি সকাল সকাল আমার মানে উঠা এতটা হয় না, কারণ আমার রাত্র করে আমি ঘুমাই, রাত্র 12টা-1টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। তো আমি সকাল 8টা, 8:30, 9টার সময় পড়তে বসতাম। পড়াটা অ্যাকচুয়ালি আমি বেশিক্ষণ 6-7 ঘন্টা আমি পড়তে পারতাম না, এবং এখনও পারি না। তো এটার জন্য মা বাবার কাছে আমার প্রচুর বকা খেতে হয়েছে যে তুই কেন বসিস না। অনেকে তো এই আমাদের স্কুলে যারা টপার ছিল, তো ওদের এক্সাম্পল দিয়ে বলে যে তুই তো এতক্ষণ পড়তে পারিস, ওরা দেখ পড়ে 93-94% এরকম পেয়েছে, তুই ইয়ে করিস না কেন। মা বাবার পার্সেন্টেজের প্রেসার ছিল তোমার? না না, পার্সেন্টেজের প্রেসার ছিল না, মানে ওরা অলওয়েজ মানে চাইতো, ওরা কোনোদিন কম্প্যারিজন করেনি, কিন্তু সবার মা বাবার এটা একটা ইয়ে থাকে না যে করবে, ইয়ে করবে, বা রুটিনস থাকে, একটু ডিসিপ্লিনডভাবে চলবে। তো এই কথাটা না, ওরা কোনোদিনই আমার উপর প্রেসার ক্রিয়েট করেনি। আমি সবসময় নিজের একটা ইয়ে করে রেখেছি, এবং আমাকে মানে মা বলতে হতো না বেশি, কোনো সময় বকতো, সবসময় বলতে হতো না। তারপরে হ্যাঁ, প্রার্থনা করার পরে আমি তো আমার গ্রিন টি যেটা আমি কনজিউম করি, আর এরপরে আমি সেলফ স্টাডি করি। তো ম্যাক্সিমাম 2 ঘন্টা। আমি সবচেয়ে প্রথমে যেটা স্পেশাল প্রায়োরিটি দিয়েছি এটা হচ্ছে জিওগ্রাফি আর হিস্ট্রি, এই দুইটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি, আর আমার সাইকোলজি ছিল। তারপরে ইংলিশটাকেও আমি পড়তাম, কিন্তু ইংলিশটা আমি এত বেশি করতাম না। ইংলিশটা আমার থাকতো অন উইকেন্ডসে, আর ম্যাক্সিমাম যে পড়ে স্কুল, হ্যাঁ স্কুলে যেতাম। আর সবসময় স্কুলে যাওয়াটা সম্ভব হতো না, কারণ আমার মানে যেহেতু একটু টায়ার্ড হয়ে যেতাম, বা ফিজিক্যালি যে মানে যেটা প্রবলেমটা ছিল এটার জন্য আর কি, তাই জন্য। আর যে জিনিসটা আমি বুঝতে পারতাম না বা করতাম না, বা যেটা মিস হয়ে যেত, এটা আমি ম্যামকে ফোন করে জেনে নিতাম, এটাই আর কি। আর এই যে পড়াশোনার মধ্যে কোচিং, আমরা এখন দেখি না যে একজনের একটা বিষয়ের উপর 2-3 মানে না আমার এরকম ছিল। আমার ক্ষেত্রে এরকম ছিল না। ওই আমার অ্যাকচুয়ালি প্রথম তো ইংলিশ টিউশন ছিল, কিন্তু আমার মানে ইংলিশ টিউশনের যে জায়গাটা এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি আর পরবর্তীকালে যাইনি। কিন্তু নিরঞ্জন স্যার, যিনি আমার ইংলিশ টিউটর, উনি আমাকে খুব হেল্প করেছেন। উনি বাড়িতে এসে আমাকে বুঝিয়ে দিয়েছেন, রাত্রেবেলা ফোন করেছে, স্পেশালি লকডাউনের পিরিয়ডটাতে আমাকে প্রচণ্ড হেল্প করেছে। আর পলিটিক্যাল সায়েন্স বলতে আমি একজনের কাছে পড়তাম, স্বপন স্যার, ওনার কাছে আমি পলিটিক্যাল সায়েন্স পড়তাম। মানে পলিটিক্যাল সায়েন্স আমার খুবই ফেভারিট একটা সাবজেক্ট, তো আমি এটাতে করতাম। আর বাকি সাইকোলজি আমি ধলেশ্বর একজনের কাছে পড়তাম, বাস এই 3টে। তুমি কি গিয়ে পড়তে সেখানে ব্যাচে? হ্যাঁ, গিয়ে পড়তাম। সেখানে বন্ধুরা বা তোমার? ওইখানে আমার এত বন্ধু ছিল না। আচ্ছা, ছিল না, মানে আমার বলতে আমি যে কজনের নাম বললাম ওরাই আমাকে করেছে। একা থাকো সঙ্গীতা, মানে when you are alone and you are not even with your parents, মানে ওরাও আশেপাশে নেই, তখন তুমি নিজের সঙ্গে কি নিয়ে কথা বলো? মানে মূলত কি কথা হয় তোমার নিজের সঙ্গে? আমার নিজের সাথে কথা, আমি আয়নার সামনে দাঁড়িয়ে অনেক সময় অনেক কথা বলি যে আমার কিছু একটা করতে হবেই, মানে লাইফে কিছু একটা করতে হবেই, যে আমার মা বাবার যে কষ্ট, আমার ফ্যামিলির যে কষ্ট, যে এফার্টসগুলি ওরা আমার উপরে করেছে, সেগুলি আমার করতেই হবে। এবং মানে এমনিতেই অন্য কথা, অন্য সব এরকম বলতে থাকি আর কি। ম্যাক্সিমাম এই কথাটাই বলি যে আমার কিছু একটা করতে হবে। আর মানে আমার লাইফে একটাই উদ্দেশ্য, যেটা একটাই এম, যে আমার পেরেন্টস আর আমার ফ্যামিলিকে প্রাউড ফিল করানো, বাস। আর কিছু আমার লাইফে আর কিছুই নেই। তোমার ফেভারিট পাস টাইম, কিভাবে তুমি সময় কাটাও? আমার ফেভারিট পাস টাইম তো কোনো সময় বুকস, কোনো সময় ডকুমেন্টারিজ, আর একটু মোবাইলে পারলে আধা ঘন্টা 1 ঘন্টা একটু মোবাইল দেখি আর কি। বাবা বলছিলেন যে তুমি এখনো কার্টুন দেখো? হ্যাঁ। তোমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার কি? আমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার সবচেয়ে প্রথমে বলবো শিনচ্যান, কারণ কারোর ব্যাপারে কোনো কেয়ার করে না, একদম ফুল নিজের মতো থাকে। মানুষ যা খুশি তা বলুক, একদম ফুল নিজের মতো, মানে অলওয়েজ নিজের মতো থাকে। ছোটা ভীম মানুষের হেল্প করে, মানুষের করে। তারপরে ডোরেমন তো আছেই, এটা আমার ফ্যান্টাসির সাথে যুক্ত। কাশ ডোরেমনের গ্যাজেটস বা পকেটটা আমি পেতাম, তাহলে আমার লাইফটাও অনেক ইজি হয়ে যেত। এটাই আর কি। আর গিত্রেৎসু। আর তোমার প্রিয় খাবার কি খেতে পছন্দ করো? আমার প্রিয় খাবার ম্যাক্সিমাম টাইম আমার মা বাবা বাইরের আমাকে বেশি কিছু খেতে দেয় না, যেহেতু আমাকে হেলথের করতে হয়, কিন্তু ওই তো ঘরেই বানিয়ে দেয়। চাউমিন আছে, তারপরে ফ্রুটস আছে মাঝে মাঝে, মানে অ্যাপেলস, তারপরে অরেঞ্জেস আছে। হোয়াট নেক্সট? মানে এখন যে তোমার এই রেজাল্ট, তারপর তো তোমার প্রতি
এই সমাজের এবং শিক্ষকদের, তোমার বন্ধুদের, তোমার পরিবারের স্বজনদের প্রত্যেকেরই এক্সপেকটেশন বেড়ে যাবে, স্বাভাবিক। আচ্ছা, অবশ্যই। তো নেক্সট কি ভাবছো, কি করবে? আমি আপাতত ল করছি, ল এন্ট্রান্স দেব সামনে, যেটা অগাস্টে হবে, ওইটা দেবো। এটার জন্য কোচিং নিচ্ছি আর এগুলি করছি আপাতত। আর এখন মানে আর সবচেয়ে কথাটা হয়েছে, আমি এলএলবিটা করে আমি জুডিশিয়ারির জন্য হতে চাই। এটা এই প্রফেশনে তুমি কিভাবে ইন্টারেস্টেড হলে? মানে অ্যাকচুয়ালি আমার ঘটনা বা কিছু? হ্যাঁ আমি বলছি। তো কথাটা হয়েছে, আমি একটা কম্পিটিশন ছিল, এটা অল বেসিসে পুরো ডিস্ট্রিক্টে। এটা হয়েছে ST/SC যে অ্যাট্রসিটিস অ্যাক্টের উপরে একটা কম্পিটিশন ছিল, বা উইমেন্স রাইটস। তো এটার উপরে আমি একটা স্পিচ দিয়েছিলাম, সেই কম্পিটিশনে আমি ফার্স্ট হই। ওইখানে একজন জাজ ছিলেন যিনি ত্রিপুরা উনি প্রফেসর ছিলেন। তো এরপরে উনি যেটা বললেন যে আমার কথা শুনে বা করে যেটা বললেন যে তোমার ভীষণ আছে ভয়েস তারপরে আমার নলেজের কথা বললেন উনি, যে আর ছোটোবেলা থেকে আমি লিগ্যাল ম্যাটার্সগুলিতে বা এই যে মেয়েদের উপরে, মহিলাদের উপরে যে এত টর্চার হয় বা অনেকে যে প্রোটেস্ট করতে পারে না বা করতে পারে না, আমি ওদের জন্য একটা মিডিয়াম হতে চাই, ওদের হয়ে কিছু একটা করতে চাই, ওদেরকে এগুলি থেকে বের করে আনতে চাই। ক্রাইম, অ্যাট্রসিটি যেগুলি হয় আমি এগুলি শেষ করতে চাই। আমার একার পক্ষে তো সম্ভব নয়, এটা আমি জানি। সমাজের প্রত্যেকটা নাগরিকের একটা অবদান থাকে। হ্যাঁ, সমাজের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি শুধু চাই যে আমাদের সমাজ থেকে এগুলি শেষ হোক, এগুলি বন্ধ হোক। পর্যন্ত আমি যদি তোমার এই রেজাল্ট আউটটাকেও ধরি, পার্টিকুলার সেদিনটা বাদ দিয়ে, আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে সংহিতা, তোমার জীবনে এখন পর্যন্ত ওয়ান অফ দি বেস্ট মোমেন্ট কোনটা? তুমি চ্যারিশ করো, তুমি রিলিশ করো, তোমার মনে পড়ে প্রায়ই, তুমি চাও ওই ঘটনাটা তোমার সঙ্গে সঙ্গে হাঁটুক প্রতিদিন, এরকম একটা ঘটনা যদি বলতে হয় তাহলে তুমি কোন ঘটনাটা বলবে? আমার লাইফে এমন প্রচুর ঘটনা আছে। আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গা থেকে অ্যাওয়ার্ডস করেছি। এটাও আমার যে শোকেস, এটা এখনও ভরা আছে। কিন্তু আমি যেটা বললাম, যেটা আমার লতে ইন্টারেস্ট রাখার মেইন রিজন, এটা হয়েছে ওই কম্পিটিশনটা যেখানে আমি ফার্স্ট হয়েছিলাম অল ডিস্ট্রিক্টে। সেটা আমার মনে পড়ে এবং আমি চাই যে এরকম আরও কম্পিটিশন আসুক, আমি পার্টিসিপেট করব এবং চেষ্টা করব যাতে আরও হোক। তো এই ঘটনাটাই সবসময় যেটা ভুলতে চাও, খুব কষ্ট দিয়েছে একটা মোমেন্ট। ভুলতে চাই বললে আমি সব মোমেন্টই ধরে রাখি লাইফে, কিছুই ভুলতে চাই না। কিন্তু আমার ব্রেকডাউন মোমেন্টসগুলি, যখন আমি কিছু পাইনি বা কিছু করিনি, তখন যে কান্নাটা বা এটা হয়েছে, যে ব্রেকডাউনটা আমার ফেস করতে হয়েছে, সেটা আমি ভুলতে চাই। এমন একটা নির্দিষ্ট মোমেন্টের কথা আমি বলতে চাই। আমার স্কুলে প্র্যাকটিক্যাল, সাইকোলজির প্র্যাকটিক্যাল, আমি ওই প্র্যাকটিক্যালটা বুঝতে পারিনি আর কি, ভালো করে করতে পারিনি। তখন একজন আমার মাকে বলেছিল যে ও সাইকোলজি কেন নিল, ও তো না করলেও পারতো। ওই ইনসিডেন্টটা আমাকে ভীষণ হার্ট করেছিল। আর প্যারালেলি ওই সময়টাতেই আমাকে স্কুলে HM স্যার আমাকে ফোন করে বলেছে যে এমন একটা কম্পিটিশন আছে, তোর একটু আসতে হবে, তুই করবি? আমি বলেছি হ্যাঁ করবো। তো তারা আমাকে সব মেটেরিয়ালস দিল। অথচ কিন্তু ওই দিনটায় আমি এত কাঁদছিলাম যে 2 দিন ধরে আমি কাঁদছিলাম যে আমাকে এরকম বলবে। আমি একটা প্র্যাকটিক্যাল বুঝতে পারিনি বলে, কারণ আমি ভীষণ সেন্টিমেন্টাল একজন, আর কি। ফট করে কেউ কিছু বলে আমি সহ্য করতে পারি না। অবশ্য এই জিনিসটা চলে গেছে, কিন্তু তাও এই জিনিসটা আমি ভুলতে একদম না। দুর্বল কিছু সময়ে আমি হয়ে যাই, কিন্তু দুর্বল তো একদমই না। কারণ দুর্বল যদি আমি হতাম তাহলে আমি এতটুক যে জার্নিটা আমি ছোটবেলা থেকে করেছি, এটার মধ্যেই আমার মা বাবা, আমার ফ্যামিলির অবদান, আমার টিচারদের অবদান আছে। কিন্তু আমি আমার মনের শক্তিটাই আমাকে এই জায়গাটার মধ্যে আসতে এতটুকু আসতে আমাকে করেছে এবং আরও দূর এগিয়ে যাব। দুর্বল তো একদমই না, কারণ আমার মতে মানুষ যখন দুর্বল হয়ে পড়ে না, তখন সে কিছু করতে পারে না, কিন্তু তার ইমোশনস শো করা উচিত। কিন্তু কখনো নিজেকে এতটা দুর্বল করা উচিত না যে তাকে তার জার্নিটা থামিয়ে দিতে হবে বা এমন কিছু। তোমার ফেভারিট ওয়ার্ড কি? সবচেয়ে প্রিয় শব্দ তোমার? পার্সিভারেন্স। আর যে শব্দটা ভালো লাগে না, you don't want that word to be anger and sadness. anger and sadness. ওকে, এই দুটো তোমার পছন্দ হয় না? তুমি রাগ করো না?
রাগ করি কিন্তু খুব কম সময়। আমার রাগটা ফট করে মানুষকে আমি দেখাতে পছন্দ করি না। বেশি এক্সট্রিম আলাদা আলাদা দুটো লাইন, একটা হচ্ছে মা তোমাকে বলে সব সময় একটা লাইন, সেটা আমাদের বলবে যেটা তোমার সবচেয়ে ভালো লাগে, আর বাবা তোমাকে বলে একটা লাইন যেটা তোমার সবচেয়ে ভালো লাগে। দুটো লাইন। মা বলে তুই পারবি, ইউ ক্যান ডু ইট, এটা একটা কথা। আর বাবা বলে আমরা সবাই তোর পাশে আছি, তুই এগিয়ে যা, যতক্ষণ যত সময় তোর আমাদের দরকার পড়বে আমরা সবসময় তোর পাশে থাকবো। তোমার ধরো আমি যদি আরেকটু তোমার সঙ্গে মানে ইফ ইউ অ্যালাউ মি অফ কোর্স আমি যদি জিজ্ঞাসা করি যে ধরো এই যে তুমি বলছিলে যে তুমি খেলতে পারো না, সেই অর্থে তোমার জীবনে খেলাধুলা ব্যাপারটা নেই, তুমি বন্ধুদের সঙ্গে দৌড়ে কোথাও যেতে পারো না, তাদের সঙ্গে কোথাও ধরো চট করে কোনো একটি ওকেশনে পার্টিসিপেট করতে পারো না, এগুলো নিয়ে তোমার কি কখনো সেই অর্থে কোনো রিপেন্টেন্স হয়েছে যে আমি এগুলো পারি না? একদম না, কারণ আমি যেটা পারি আমি এটার উপরে ফোকাস করেছি, আমি যেটা পারি না আমি এটার উপর কোনোদিন ফোকাস করিনি। আর কেন, সবাই তো সবটা পারে না, যারা হাঁটতে পারে, যারা সব কিছু করতে পারে, ওদের লাইফেও প্রবলেমস আছে। তো আমার লাইফে একটা প্রবলেম আমি কেন করব? সবার লাইফটা তো আর পজিটিভ না, সবার লাইফে কিছু স্যাড মোমেন্টস থাকে। পলিটিক্স ইন্টারেস্ট আছে? পলিটিক্স, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স আমার মোটামুটি। তোমার প্রিয় পলিটিক্যাল ক্যারেক্টার কে? মানে ন্যাশনালি হতে পারে, স্টেট লেভেলে হতে পারে, কাকে তোমার ভালো লাগে? পলিটিক্যাল লাইফে আমার ফেভারিট ক্যারেক্টার হয়েছে মানে নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার। উনি, কারণ ওনার এত মানে এর মধ্যে উনি সবাই অনেক ক্রিটিসিজমস ওনার ফেস করতে হয়, কিন্তু তাও উনি কিন্তু এগিয়ে গেছেন। যেমন এবারের ইলেকশনে সবাই মানে অনেকে অনেক ধরনের করেছে যে ইলেকশন জিতবে না বা করবে না, কিন্তু উনি কিন্তু অনেক এই স্টেটে উনি অনেক কম সিটস পাওয়া সত্ত্বেও কিন্তু উনি মানে জিতে গেছেন ম্যাক্সিমাম ইয়েটাই, মানে আবার গভর্নমেন্ট ফর্ম করেছেন। তো তুমি সিনেমা দেখো? সিনেমা? হ্যাঁ, সিনেমা। তোমার প্রিয় অ্যাক্টর কে, অ্যাক্ট্রেস কে? আমার প্রিয় অ্যাক্টর হয়েছে ফাহাদ ফাজিল, উনি এরুল করেছিলেন। যেহেতু আমি ক্রাইম ডকুমেন্টারি সেগুলি দেখা উচিত নয় আমি জানি, কিন্তু এগুলি আমি করি। আর অ্যাক্ট্রেস বলতে গেলে তো অনেকজনই আছে, কিন্তু আমি একজনের কথা বলবো, এটা হচ্ছে সাই পল্লবী। আর আরও একজন অ্যাক্টর আছে রামচরণ, আমার ফেভারিট অ্যাক্টর। আর টম হল্যান্ড, স্পাইডারম্যান। বাহ, দারুণ। তুমি আগামী দিনে কি করতে চাও? মানে ধরো জুডিশিয়ারিতে তুমি যুক্ত হলে, আমি যদি একটু সোশ্যালি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার কি সেরকম কোনো স্বপ্ন আছে যে আমি এই মানে অডিয়েন্সটাকে নিয়ে কাজ করতে চাই বা এই গ্রুপটাকে নিয়ে কাজ করতে চাই? হ্যাঁ, তো সবাই এখানে যেরকম দেখছে যে আমার পায়ে একটা প্রবলেম আছে, আমি এটাকে একদম প্রাউডলি বলি যে আমার প্রবলেম আছে এবং আমি, তো এটা হচ্ছে কথাটা। তো আমি ওদেরকে নিয়ে কাজ করতে চাই যারা, আমি তো মানে আমার আই হ্যাভ অ্যাক্সেস টু এডুকেশন, রাইট, কিন্তু যাদের কাছে অ্যাক্সেসটা নেই আমি ওদেরকে হেল্প করতে চাই, প্রথম কথা হয়েছে এটা। এবং যারা মানে মা বাবা আমাদের লাইফে, মানে ওরা হচ্ছে ভগবান, ওদের ছাড়া লাইফ, কিন্তু অনেককে আমরা দেখি কি যে তারা মা বাবাকে বের করে দিল, অনাথ আশ্রমে দিয়ে দিল। তো আমি মানে ওদের জন্য একটা এরকম হোম তৈরি করতে চাই যেখানে ওরা সবাই মিলে থাকতে পারে, মানে ওদের যাতে কষ্টটা ফেস না করতে হয়। আর যারা এরকম করবে ওদের জন্য একটা মানে ল আমি করতে চাই, মানে পাস করাতে চাই বা অ্যাক্ট করতে চাই যাতে ওরা এরকম না করতে পারে। আর যারা এরকম করবে ওদের একদম হার্ড পানিশমেন্ট হয়। সঙ্গীতা, গিভেন এ চান্স যে তুমি পড়াশোনা রিলেটেড একটা পার্টিকুলার নীতিকে বা পলিসিকে চেঞ্জ করতে পারবে, ইউ হ্যাভ বিন গিভেন দ্যাট অথরিটি, তাহলে তুমি কি চেঞ্জ করতে চাও? ধরো এই জিনিসটা ভালো না বা এই প্যাটার্নটা ভালো না বা এই সিস্টেমটা ভালো না, এরকম কোনো কিছু যদি পলিসিগতভাবে তোমাকে চেঞ্জ করতে বলা হয় ইন স্টাডিজ, তাহলে কি চেঞ্জ করতে চাইবে? অনেক সময় কি হয় মার্কসের বেসিসে করা হয়, আমি চাইবো যে নলেজ ইজ পাওয়ার, তো আমি নলেজের এই দিকটাতে বেশি ফোকাস করবো। আর মার্কসের যে পার্টটা এটা যাতে না হয়। আর ক্যাম্পেইনস করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, যে এই জিনিসটা মানে মানে আমি করব যে পেরেন্টসরাও যাতে এটা মানে প্রেশারটা না দেয় আর এটা বুঝতে পারে। আর মানে যে পড়ার যে প্রেশারটা আছে এটা মানে কমিয়ে দেবো। আর ম্যাক্সিমাম মরাল সায়েন্স একটা সাবজেক্ট যেটা এখন নেই, এটা মানে অনেকটা নেই বললেই চলে, কারণ মানুষের মধ্যে মরালসের প্রচণ্ড অভাব, নাহলে তো আর এত ক্রাইম টাইমই হতো না।
আমি প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমি মরাল সায়েন্সের সাবজেক্টটাকে রাখতে চাই, এটা হচ্ছে কথাটা। আর এখন যেহেতু মানে ফিজিক্যাল ওয়েলবিংটাকে সবাই ইয়ে করে, তো আমি মেন্টাল ওয়েলবিং মানে মেন্টাল হেলথ যেটা, এটা সবাই বলতে পারে না, ইয়ে করতে পারে না, আমি মেন্টাল হেলথটাকে অ্যাজ এ সাবজেক্ট আমি স্কুলে রাখতে চাই, যাতে মানে সবাই এটার প্রায়োরিটিটা দিতে পারে বা বুঝতে পারে যে কেউ যদি বলছে যে আই এম নট ফিলিং ওয়েল মেন্টালি, তাহলে তারা হেল্প করতে পারে ইমিডিয়েটলি। আর আরও অনেক মানে কাউন্সেলিং বুথস এগুলি আমি ওপেন করাতে চাই, যাতে মানুষের যখন খুশি তখন এই যে হেল্পটা লাগবে রিলেটেড টু মেন্টাল ওয়েলবিং, তারা যাতে এই হেল্পটা পায়। তোমার এই জার্নিটাতে মানে এক্সিলেন্ট যে একটা জার্নি, তোমার এই জার্নিটাতে তুমি কিসের ক্রাইসিস ফিল করেছো সোশ্যালি? আমি বাড়ির কথা বলছি না, বা ধরো তোমার পরিবার কি দিল না বা দিল সেটা না, আমি বলছি যে এই সমাজ থেকে আরেকটু কি তুমি পেতে পারতে বা পেলে ভালো হতো বলে তোমার মনে হয়? এরকম কিছু আছে? সাপোর্ট। যেমন একটু ভেঙে বলবে? সাপোর্ট বলতে কথাটা হয়েছে, অনেকে বলে যে আমাকে পার্সোনালি আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, তো আমার বাবা তো কম্পিউটার ক্লাস করায়, তো বাবার কাছে না একজন স্টুডেন্ট ছিল, তো স্টুডেন্টের মা যিনি ছিলেন তিনি প্রায় সময় আমাদের বাড়িতে আসতেন, তো উনি না একবার আমার মাকে বলেছিলেন যে ও তো মেয়ে, তার উপরে পায়ে প্রবলেম, ও কি করবে, ওকে মানে কেন করেছে। তখন মানে আমার মা বলেছিলেন যে আমার নিজের মেয়ের উপরে পুরো ভরসা আছে, ও পারবে। তো সেই জিনিসটা যাতে বন্ধ হয়, আর আমাদের মতো যারা আছে, আমি সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে অনেক, কিন্তু অনেকে এটা পায় না, তাদেরকে শুধুমাত্র এই জন্য সমাজ থেকে দূরে রাখা হয় কারণ তারা একটু আলাদা, তারা হাঁটতে পারে না, তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বলে। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব যে তারা যাতে আরেকটু ওপেন মাইন্ডেড হয় এবং ওদেরকে আরেকটু এনকারেজ করে এগিয়ে যাওয়ার জন্য, আর এরকম কমেন্ট যাতে পাস না করে যেটা ওদের মরাল ডাউন করে দেবে। তোমার এই 93% কোন কোন সাবজেক্টে কত মার্কস ছিল? ওকে, তো ইংলিশে 88, জিওগ্রাফিতে 87, সাইকোলজিতে 96, হিস্ট্রিতে 96, আর পলিটিক্যাল সায়েন্স যেটা আমার ফেভারিট সাবজেক্ট এটাতে 98। তোমার মানে এই ট্রিমেন্ডাস সাকসেসের পর আজকে যখন আমরা তোমার সঙ্গে কথা বলছি, নেক্সট 5 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স ডাউন দ্য লাইন তুমি হয়তোবা অনেক ওপরে থাকবে, অনেক কিছু করবে, অনেক দায়িত্ব তোমার ওপরে থাকবে, সরকারি বা বেসরকারি। লেট আস এজিউম যে তুমি একটা সময় প্রশাসনের খুব একটা বড় উঁচু পদে আছো। আচ্ছা সংহিতা, তোমার কি কখনো মনে হবে যে তোমার মতো আরো সংহিতারা যারা আছে তাদেরকে নিয়ে একসঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করাও আমাদের একটি মটো হওয়া উচিত? একদম, স্কুল লেভেলে, কলেজ লেভেলে। একদম। অনেকের অনেক ক্রাইসিস ফেস করতে হয় স্কুল লেভেলে, ওদেরকে বুলি করা হয়, আর আমি একটা জিনিস এটা বলিনি যে আমি বুলিং যে জিনিসটা এটাকে স্টপ করার জন্য আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস করব। তুমি চাইবো? হ্যাঁ। সংগীতা, মেনি কংগ্রেচুলেশনস, অল দ্য বেস্ট। তুমি এতটা মন খুলে আমাদের সঙ্গে কথা বলেছো, অনেক ধন্যবাদ। তবে যাওয়ার আগে একটা গান তোমার কাছ থেকে একটু শুনতে চাই, যে কোনো একটা গান। আমি তো এমনিতে গান ভালো মানে আগে গান গাইতাম, কিন্তু মানে পড়াশোনাটার জন্য গানটা ছাড়তে হয়েছে। তো আমি রবীন্দ্রসঙ্গীতটা আমার খুব মানে ভালো লাগে, তো এটা আমি একটা গান গাইছি। ও রে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, চলে স্থলে বন তলে, লাগলো যে দোল, দ্বার খোল, ও রে গৃহবাসী। থ্যাংক ইউ। তুমি খুব ভালো থাকো এবং আমরা সবাই মিলে তোমার সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আছি। লেট দ্যাট বি দ্য ওয়ার্ড। আর তুমি তোমার এগিয়ে চলার পথে প্রত্যেকটা জায়গায় সাফল্য আসবে এমনটা কথা না, ব্যর্থতা আসতে পারে, ডাউনস তো থাকবে, সেগুলোকেও তুমি আগলে নাও এবং তুমি জয়ী হও। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন আমাদের সঙ্গে এতক্ষণ সংহিতা ছিল, সে তার মতো করে তার কথাগুলো বলেছে। আমরা জানি এই কয়েক মিনিটের আলাপচারিতায় সংহিতার এতদিনের যে প্রত্যেক দিনের একটি নিজের মতো করে লড়াই, প্রত্যেক দিন নিজের সঙ্গে নিজেকে যুঝে নেওয়ার একটি যাত্রা, সেটা তুলে ধরা সম্ভব নয়।
কিন্তু আমরা এটুকুই চেয়েছি যে তার কথাগুলো আপনাদের দরবার পর্যন্ত পৌঁছে যাক, আপনারা অন্তত আপনাদের মতো করে বিচার করুন আসলে তাঁদের এই প্রতিদিনকার বেঁচে থাকাটা কেমন হয়।